চেনা শহরটা বড় অচেনা লাগছে। আজ কত বছর পরে এই শহরেই পা রাখলাম। ইচ্ছে করতেছে চিৎকার করে বলি, কোথায় তুমি মায়াবতী, যার জন্য এত দিন অপেক্ষা করলাম আমি? খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি। আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না এখন আর। গল্পের মাঝে একটু কথা বলা যাক। আমাদের গল্পের নায়ক হচ্ছে আরিয়ান। আজ 10 বছর পরে দেশে ফিরেছে। সোজা ট্যাক্সি নিয়ে বাড়ির সামনে চলে আসলো। বাড়ির কাউকে এখনো জানায়নি বাড়ি ফেরার কথা। বাড়িতে এসে কলিং বেল দিলাম। 5 মিনিট অপেক্ষা করার পর এতে লম্বা মেয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দাঁড়িয়ে আছি, একটা অচেনা ছেলেকে দেখে বললাম, কে আপনি? আরিয়ান কোনো কথা না বলে জান্নাতকে ধাক্কা মেরে ভিতরে ঢুকে গেল। জান্নাত পেছনে পেছনে যাচ্ছে আর বকর বকর করে যাচ্ছে, কিন্তু কোনো কথাই শুনছে না। না পেরে ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, এই যে মহাশয়, কে আপনি? এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছি, অথচ শোনার নামগন্ধ নাই। আপনাকে আমার প্রয়োজন নেই, তাই কোনো কথা বলতে ইচ্ছে করছে না। আপনার কথা বলতে ইচ্ছে করছে না, তাহলে কি আমার কথা বলতেই খুব ইচ্ছে করছে? আপনি যেই হন না কেন, পরিচয় দিন আগে, তারপর ভেতরে যাবেন। জান্নাত যতক্ষণ কথা বলল ওই কথাগুলো আরিয়ানের কান পর্যন্ত যায়নি মনে হয়, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। আবারও জান্নাত বলল, আপনি কি কোনো কথা বলবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? আরিয়ান জান্নাতকে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল আর বলল, তোমার সাহস কি করে হয় এ কথা বলার আমাকে? আজকে ফার্স্ট টাইম বলেছো, তাই 2টা চড় দিয়েছে। জান্নাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে কোনো কথা বলতে পারতেছে না। হঠাৎ করে এমন ভাবে চড়াবে বুঝতেও পারে নাই, তাই মেয়েটা ভয় পেয়ে গেছে। ভয়ে ভয়ে আবার জান্নাত বলল, আপনি এত খারাপ কেন? এমনিতেই বাড়িতে ঢুকে পড়েছেন, তার উপর আমাকে চড় মারলেন। তুমি আবার কথা বলতেছ? এক্ষুনি এখান থেকে যাও আর আম্মুকে ডেকে নিয়ে আসো। জান্নাত বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। বিষয়টা আরিয়ান বুঝতে পেরে বলল, মিসেস মিনারা চৌধুরীকে ডাক দাও। ঠিক আছে। জান্নাত চলে গেল। মিসেস মিনারা চৌধুরীকে ডাকতে আগেই বলে রাখি, আমাদের গল্পের নায়ক আরিয়ান এখনো জানি না যে যার গায়ে হাত তুলেছে প্রথমেই সেই তার মায়াবতী। আমাদের কথার মাঝে জান্নাত মিনারা চৌধুরীকে কাছে যেয়ে বলল, বড় আম্মু দেখো, কে একটা ছেলে এসেছে আর তোমাকে খুঁজতেছে। কে আবার এই সময় আমাকে খুঁজবে? আর তাছাড়া জান্নাত, তোমার গালে কি হয়েছে? কি হয় নাই তাই বলো বড় আম্মু। ওই ছেলেটা আমাকে 2 গালে 2টা চড় মারছে। এমনিতে বাড়িতে জোর করে ঢুকে পড়েছে, তাই জানতে চাওয়ার জন্য চড় মারছে। এত বড় সাহস এই ছেলেটার আমার মামুনির গায়ে হাত তোলে? মিনারা চৌধুরী আর জান্নাত দুজন নিচে নামছে। ছেলেটা অন্যদিকে মুখ করে বাড়িটা দেখতেছিল। মিনারা চৌধুরী ছেলেটিকে বলল, এই ছেলে, কে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার মামুনির গায়ে হাত তোলো? অন্যদিকে ঘুরে বাড়িটা দেখছিলাম। আম্মুর কণ্ঠ পেয়ে বললাম, তোমার ছেলের সাহস আছে। আম্মুর দিকে তাকিয়ে বললাম, আরিয়ান বাবা, তুই? কত বছর পরে তোকে দেখলাম। আয় বাবা, বুকে আয়। বড় আম্মার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। এই সেই আরিয়ান ভাইয়া, যার জন্য সব সময় আমাকে বন্দি হয়ে থাকতে হয়। আম্মু তোমাকে অনেক মিস করেছে। কেমন আছে আম্মু? আর আব্বু কই? আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আর তোর আব্বু অফিসে এখন। জান্নাত তাড়াতাড়ি রুমে চলে গেল, কারণ সে জানে তার জীবনে আবারও ঝড় চলে এসেছে, যে ঝড়টা আবারও পরিবর্তন করে দিবে জান্নাতকে। ছোটবেলা থেকেই আরিয়ানকে ভয় পায় জান্নাত। তার অনেক কারণও আছে। অতীতের পাতা থেকে ঘুরে আসা যাক। একদিন জান্নাত খেলা করতেছিল বাগানে। আরিয়ান স্কুলে চলে যায়, যার জন্য পাশের বাসার ছেলেটা এসেছিল জান্নাতের সাথে খেলা করতে। জান্নাত আর মিহান খেলা করতেছিল, এমন সময় আরিয়ান স্কুল থেকে চলে আসে। দুইজনকে একসাথে দেখে মিহালকে ওই দিন ইচ্ছে মতো মারছিল, এমন মাইর দিছিল যে ছেলেটা মৃত্যু মুখ থেকে বেশি এসেছে। এমন মাইর দিছিল যে ছেলেটা মৃত্যু মুখ থেকে বেঁচে এসেছে। জান্নাত ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো আর বলল, আবার সেই সাইকো ভিলেন আমার জীবনে চলে এসেছে। ও আল্লাহ, প্রথম দিনে আসতে না আসতে 2টা চড় খাইলাম। এই ব্যাটা তো আমার জীবনটা তেজপাতা করে দিবে। অন্যদিকে আরিয়ান আর মিনারা চৌধুরী কথা বলতেছে।
আরিয়ান বারবার কাউকে খুঁজে যাচ্ছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। একেবারে সবার সাথেই কথা বলছে, তারপরও তার মন একজনের কাছেই পড়ে আছে। আরিনের আম্মু মানে মিনারা চৌধুরী বললেন, বাবা তুই কি কাউকে খুঁজছিস? হ্যাঁ আম্মু, আমার মায়াবতী কোথায়? বাড়ির সবার সাথে কথা বললাম, কিন্তু মায়াবতী কোথায়? আমার মায়াবতীকে তো দেখলাম না। আম্মু আগে বলবে তো ও আমার মায়াবতী, তাহলে ওর গায়ে হাত তুলতাম না। ভাইয়া এত বছর পর আসলে আমাদের সবার সাথেই তো কথা বললে, আর কাকে খুঁজছো এভাবে? আমার মায়াবতীকে? আরে বাবা, একটু আগেই তুই যার 2 গালে চড় মেরে লাল বানিয়ে দিয়েছিস সেই তোর মায়াবতী। আরিয়ান ওখান থেকে উঠে দিল এক দৌড়, সোজা চলে গেছে জান্নাতের রুমে। দরজা ধাক্কাচ্ছে, কিন্তু জান্নাত দরজা খুলছে না। তাই আরিয়ান বলল, মায়াবতী দরজাগুলো প্লিজ। বিশেষ করো আমি বুঝতে পারিনি যে তুমি আমার মায়াবতী, তাহলে তোমার গায়ে হাত তুলতাম না। জান্নাত গোসলে গেছে, গোসল শেষ করে দেখে কেউ দরজা ধাক্কাচ্ছে, তাই দরজা খুলে দিছে। কিন্তু সে ভাবতে পারে নাই যে আরিয়ান আসবে, তাই অনেকটা অবাক হয়ে বলে, ভাইয়া তুমি? তোর দরজা খুলতে তাতে সময় লাগে কেন? আর কে তোর ভাইয়া? হ্যাঁ, নেক্সট টাইম ভাইয়া বললে খুন করে ফেলবো। আপনি হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন আমাদের গল্পের নায়ক আরিয়ান অনেক বেশি রাগী, কিছুতেই সে ভয় পায় না, একটুতেই রেগে যায়। অপরদিকে আমাদের গল্পের নায়িকা জান্নাত খুবই ভীতু ও দুষ্টু টাইপের মেয়ে। আরিয়ানের কথা শুনে জান্নাত অনেক বেশি ভয় পেয়ে যায়। জান্নাত ভীত কণ্ঠে বলে, তুমি তো আমার ভাইয়া। জান্নাতকে দেওয়ালের সাথে দাঁড় করিয়ে 2 হাত জান্নাতের 2 পাশে রেখে আরিয়ান বলল, তুই কি এত বছর সে অতীতের কথা বলে গেছিস জান্নাত? আমাকে কোনো সময় ভাই ডাকবি না, ভাই ডাকার জন্য অনেকে আছে, আমি তোর। কি আপনি আমার? জান্নাত কথাটা বলে আরিয়ানের দিকে তাকায়, কিন্তু জান্নাত আরিয়ানের দিকে তাকিয়ে দেখে জান্নাতের মুখের দিকে আশ্চর্যভাবে আরিয়ান তাকিয়ে আছে। তার চোখ মুখে কেমন যেন নেশা। আস্তে আস্তে আরিয়ান জান্নাতের মুখের কাছে মুখ আনে, ঠোঁটকে এক করে দেয়। জান্নাত ছোটার জন্য ছটপট করতেছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আরিয়ানের শক্তির সাথে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর আরিয়ান ছেড়ে দিল আর বলল, তখন চর্মার জন্য সরি মায়াবতী, আর আমাকে ভাইয়া ডাকার জন্য এই শাস্তি দিলাম তোমায়। নেক্সট টাইম ভাইয়া ডাকলে এর থেকে বড় শাস্তি পাবে। আরিয়ান কথাটা বলে চলে গেল। জান্নাত দাঁড়িয়ে কান্না করতেছে আর মনে মনে ভাবছে, এই জীবনটা কেন দিলে আল্লাহ আমায়? ছোটবেলা বাবা মাকে কেড়ে নিলা, যাও বড় আব্বু বড় আম্মুর কাছে ভালোবাসা পাইলাম, নিজের মেয়ের মতো বড় করলো, কিন্তু এই আরিয়ান ভাইয়া আমার সাথে এমন করে কেন সব সময়? ছোটবেলা জান্নাতের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকে জান্নাত আরিয়ানদের বাসায় থাকে, কিন্তু জান্নাতের প্রতি আরিয়ান দুর্বলতা অনেক বেশি, যার জন্য আরিয়ানকে বিদেশে পড়ালেখা করার জন্য পাঠায়। আরিয়ানের বাবা মা ভাবছিল বড় হওয়ার সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, সবকিছু একই রয়ে গেছে। এখনো আরিয়ান জান্নাতের জন্য পাগল, জান্নাতের জন্য সবকিছু করতে পারে। জান্নাত মাটিতে বসে কান্না করতেছে। এমন সময় রিমি আসলো আর বলল, কি রে জান্নাত আপু, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? কই না রে, কিছু হয় নাই, চোখে মনে হয় কিছু একটা ঢুকেছে। চল, রাত হয়েছে অনেক, খাবার খেতে হবে, সবাই তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে চল। জান্নাত আর রিমি চলে গেল ডাইনিং টেবিলে। বড় আব্বু বড় আম্মু আরিয়ান সবাই টেবিলে বসে আছে। জান্নাতকে দেখে বড় আব্বু বলল, কি হলো জান্নাত মামনি, তুমি আজকে এত দেরি করলে কেন খাবার খেতে আসতে? না মানে আসলে আব্বু মাথা ব্যথা করতেছিল, তাই ঘুমিয়েছিলাম। জান্নাতের মাথার ব্যথার কথা শুনে আরিয়ান তাড়াতাড়ি জান্নাতের কাছে যেয়ে মাথায় হাত রেখে বলল, তোমার মাথা ব্যথা করছে, তুমি আমাকে বলো না কেন? আব্বু তাড়াতাড়ি ডক্টরকে কল করো। আরিয়ান যে এমন কিছু করবে তা কেউই বুঝতে পারে নাই। বিনাশ চৌধুরী বা কেউই বুঝে উঠে নাই। জান্নাত বলে উঠল, বললেই হলো, তাড়াতাড়ি খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। আরিয়ানের কথা অনুযায়ী জান্নাতও খাবার টেবিলে খেতে বসে পড়লো, কিন্তু ঠিকমতো খাবার খেতে পারছে না। আরিয়ান বাবা, আজকে আমার এক ফ্রেন্ডের ছেলের বিয়ে, আমি তো আর যেতে পারবো না, ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই বলছি নিয়মের খাতিরে তুই চলে যা। আমি একা যাব না, সাথে যদি জান্নাত যায় তবে যাব। জান্নাত বড় বড় চোখ করে তাকিয়ে আছে আরিয়ানের দিকে, ভাবছে কি উত্তর বলে বড় আপু।
হ্যাঁ, মামুনিকে নিয়ে গেলে ভালোই হবে। মামুনিও সারাক্ষণ বাড়িতে থাকে, ওরও একটু ঘোরা হবে। কিন্তু বড় আম্মু, আমি যেতে চাই না, আমি বাড়িতে থাকতে চাই। জান্নাতের কথা শুনে আরিয়ানের রাগ উঠে যায়। জান্নাতের দিকে রাগী চোখে তাকিয়ে পড়ে। আমার সাথে তুমি যাবে, এটাই ফাইনাল। আর একটা কথা বললে ভালো হবে না। জান্নাত এমনিতেই ভয় পায় আরিয়ানকে, তাই আর কিছু বলল না। খাবার শেষ করে চলে গেল নিজের রুমে। জান্নাত বিছানায় বসে ভাব। এই খচ্চর বেটা সারাক্ষণ আমার উপর কিসের এত অধিকার খাটায় কিছুই বুঝি না। যখন যা মন চায় তাই করে। মাঝে মাঝে মনে হয় মেরে আলু ভর্তা বানিয়ে দিই, কিন্তু ওই বডি বিল্ডারের সাথে আমি পারি না। ছে আরিয়ান খাওয়া দাওয়া শেষ করে জান্নাতের রুমে দরজার সামনে দাঁড়িয়েছিল। জান্নাতকে ঔষধ দিতে বলে, কিন্তু আরিয়ান এসে দেখে জান্নাত রেগে ফুসফুস করছে। আরিয়ানের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল, তাই আস্তে করে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। জান্নাতের সামনে গিয়ে বলল, মহারানী, আমার 14 গোষ্ঠীকে বকা হলে, বিশেষ করে আমাকে বকা হলে, তাহলে এখন একটু থামো। জান্নাত আনমনে ভাবছিল, ভাবতে ভাবতে বলেই ফেললো, আপনার মতো খারাপ ও পাজি লুচ্চে মার্কা লোকের কথা কে ভাববে? জান্নাত এখনো জানে না যে আরিয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। জান্নাতের কথা শুনে আরিয়ান অনেক অবাক হয়ে যায়। তারপর জান্নাতের হাত ধরে বলে, এত সুন্দর নাম আমাকে দিতে পারলা? আমি তো এগুলো তেমন কিছুই করি নাই। হঠাৎ জান্নাতের হাত ধরার জন্য ভাবনার জগৎ থেকে বের হয়। সামনে আরিয়ানকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। কিছুটা ভীতু কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছুই বলি নাই, মুখ ফসকে বের হয়ে গেছে। কোন একজন বলেছিল যে মুখ ফসকে বের হয়, সে কথা নাকি সত্যি চিন্তা ভাবনা। আমাকে না এতদিনে তোমার মনে এই চিন্তা? ওঠে। জান্নাত তো ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে, কি বলবে সেটাই ভাবছে। কিন্তু তার ভাবনার মাঝেই জান্নাতকে এক ধাক্কাতে বিছানায় ফেলে দেয়। জান্নাতের উপর আরিয়ানের ভার ছেড়ে দেয়। জান্নাত শুধু স্ট্যাচু হয়ে আছে, কি করবে কিছু বুঝতে পারছে না। তারপরও ভয়ে ভয়ে বলে, কি করছেনটা কি? আমাকে ছাড়েন প্লিজ, কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, একদম চুপ, কোনো কথা বলবে না। কথাটা বলে আরিয়ান জান্নাতের ঘাড়ে নিজের মুখ গুজে দেয়। অনেকক্ষণ ইচ্ছে মতো কিস করে, যেন জান্নাতকে পাগল করে তুলতেছে প্রতিটা কিসে। ঘাড় থেকে মুখ উঠিয়ে গালে গলায়ও কিস করে। তারপর আস্তে আস্তে জান্নাতের সেই গোলাপি ঠোঁটের দিকে এগিয়ে যায়। একটা গভীর কিস করে অনেকক্ষণ পরে ছেড়ে দেয়। আরিয়ান জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছে আর বলল, আমি জানি না তোমার কাছে আসলে আমার কি হয়, নিজের মধ্যে থাকতে পারে না। তাও বলছি, যা করলাম তার জন্য সরি। জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে, এতক্ষণ ইচ্ছে মতো কিস করে পাগল করে দিয়ে এখন নিজেই সরি বলে। জান্নাত বলল, সরি বললে কি হবে নাকি? সরি কি ব্যথার ঔষধ? মানে কি? আপনি যখন তখন আমার উপর অধিকার দেখান, যেন মনে হয় আমি আপনার বিয়ে করা বউ। আজ হয়তো বিয়ে করা বউ না, তবে কাল বিয়ে করা বউ হবে। এক কথা বলতে পারি, আমার মায়াবতী শুধুই আমার। আপনি কি আমার উপর থেকে উঠবেন নাকি এভাবেই শুয়ে থাকবেন? আমার কিন্তু কষ্ট হচ্ছে। ও সরি, ভুলে গিয়েছিলাম। আরিয়ান উঠে দাঁড়ায়। জান্নাত উঠে বসে। তারপর আরিয়ান জান্নাতকে ঔষধ খাইয়ে দেয় আর যাওয়ার আগে বলে, কালকে বিয়ে বাড়ি যাবো, রেডি হয়ে থাকো। আরিয়ান নিজের রুমেই চলে গেল। আর জান্নাত তো ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুমিয়েও গেল। পরের দিন সকালে আরিয়ানের চোখে সূর্যের আলো পড়ায় ঘুম ভেঙে গেল। উঠে বসে ঘড়ি দেখে বলল, আজকে অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল। কি রে বাবা, আজকে তো সকাল সকাল উঠলি কেন? অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা দাও। আর জান্নাত কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, জান্নাত ঘুম থেকে উঠেছে, এখন হয়তো বাগানে গেছে পানি দিতে। তুই নাস্তা করে নে। জান্নাত কি নাস্তা করেছে? ভাইয়া, তুমি সবসময় জান্নাত আপুর কথা এত বড় কেন? তোর বছর বয়স হয়নি, আগে বড় হও, তারপর বুঝবে। আমি অনেক বড় হয়েছি ভাইয়া, এখন আর ছোট রিমি নই। রিমি, তোর জান্নাত আপুকে ডেকে নিয়ে আয় নাস্তা করার জন্য। আম্মু। তোর যেতে হবে না, আমি যাচ্ছি, তুই নাস্তা কর।
আরিয়ান চলে গেল। জান্নাতকে ডাকতে যেয়ে দেখে জান্নাত ফুল গাছগুলোতে পানি দিচ্ছে যত্ন করে। আরিয়ান দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। জান্নাত গাছগুলোতে পানি দিচ্ছে, ওর পেছনে যে কেউ ওকে দেখছে সেদিকে তার খেয়াল নেই। ফোন বের করে ঝটপট কিছু ছবি তুলে নিল। তারপর আরিয়ান বলল, আচ্ছা ম্যাডাম, আপনার কি গাছগুলোতে পানি দেওয়া হয়েছে? হঠাৎ ডাক শুনে পিছনে তাকিয়ে দেখি আরিয়ান দাঁড়িয়ে আছে। আমি কিছুই বলছি না, চুপ করে দাঁড়িয়ে আছি। আমি কি ভূতের সাথে কথা বলছি নাকি? জবাব দাও না কেন? দেওয়া শেষ। তাহলে চলো নাস্তা করতে। আরিয়ান আর জান্নাত চলে গেল নাস্তা করতে। নাস্তা করার সময় আমি একটা কাগজ জান্নাতের সামনে দিয়ে বলি সাইন করে দেওয়ার জন্য। এটা কিসের কাগজ? আমি যা করতে বলছি তাই করো, বেশি প্রশ্ন করা পছন্দ করি না। ঠিক টাইম মতো জানতে পারবে কিসের কাগজ। কোনো কিছুই না ভেবে কাগজটা সাইন করে দিলাম। তোমার নাস্তা করা শেষ হলে এখন যাও, রেডি হয়ে নাও। একটু পর আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হব, তাই যত তাড়াতাড়ি পারো রেডি হয়ে নাও। আরিয়ানের কথা অনুযায়ী আমি চলে গেলাম রুমে রেডি হতে। বাবা তুই যেটা করলি এটা কি ঠিক হলো? মেয়েটাকে না জানিয়ে এত বড় একটা কাজ করে ফেললি, এটা কি ঠিক কাজ হলো? আম্মু, আমাকে একটু সময় দাও। তোমরা নিজেরা বুঝতে পারবো আমি এটা কি জন্য করেছি। ছোটবেলা থেকে এই মেয়েটার জন্য আমি পাগল, আজ সম্পূর্ণরূপে আপন করে নিলাম। ভাইয়া আমি জানি না কেন এমন কাজ করলে আপুকে না জানিয়ে, কিন্তু হ্যাঁ যখন করেই ফেলেছো আপন মনের মতো হওয়ার চেষ্টা করো। তোমার প্রতি যে আপুর ভয় আছে সেটা দূর করো। হুম। জান্নাত নিজের রুমে রেডি হচ্ছে, অন্যদিকে আরিয়ানও নিজের রুমে রেডি হচ্ছে। আরিয়ান আজকে পরেছে পাঞ্জাবি, ব্ল্যাক কালার পাঞ্জাবি, যার জন্য অনেক বেশি সুন্দর লাগছে। চুলগুলোতে জেল মারা হয়েছে, সিল্কি চুল বারবার ফেসের উপরে পড়ছে, যার জন্য মারাত্মক লাগছে। অপরদিকে জান্নাতও কম না, নীল রঙের শাড়ি প্লাস ম্যাচিং করা জুয়েলারি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, যার জন্য জান্নাতকে অনেক সুন্দর লাগছে। আরিয়ান রেডি হয়ে গাড়ির কাছে অপেক্ষা করছে জান্নাতের জন্য, কিন্তু আসার নামই নাই। তাই রাগে আরিয়ান বলল, মেয়েদের একটাই সমস্যা, একবার যদি শুনে কোনো পার্টিতে যাচ্ছি এত সাজগোজ করবে যে সময় দিকে তাকাবে না। প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করছে, এখন আসার নামই নেই। তাই রাগে আরিয়ান বলল। জান্নাতের রেডি হওয়া শেষ। বড় আম্মু ও রিমির কাছ থেকে বিদায় নিয়ে আরিয়ানের সামনে যেয়ে দাঁড়ালো। অন্যদিকে তাকিয়েছিলাম, হঠাৎ জান্নাত আমার সামনে দাঁড়িয়ে। নীল রঙের শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে, যার প্রশংসা যতই করি শেষ হবে না। তারপরে বললাম, এটা কি ধরনের রেডি হয়েছ? তুমি কি বিয়ে বাড়িতে যাচ্ছ নাকি লোকের মাঝে তোমাকে দেখাতে যাচ্ছ? আরিয়ানের এমন কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি আর তোমাকে আমি 10 মিনিট সময় দিচ্ছি, এক্ষুনি যাবে আর বোরকা পরবে, সুন্দরভাবে পর্দা করে তারপর আসবে আমার সামনে। কি আর করার, চলে গেলাম রুমে। আমি যে আবারও রেডি হতে শুরু করে দিলাম। 5 মিনিটের মধ্যেই শেষ রেডি হওয়া। আবারও নিচে চলে গেলাম আরিয়ানের সামনে। এবার আরিয়ান আমাকে দেখে বলল, মাশাআল্লাহ, তোমাকে এভাবেই সুন্দর লাগে। তোমার সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার, অন্য কারণ। মনে মনে ভাবছি নিজের যাই হিরোর মতো রেডি হয়ে আর আমাকে পর্দা করে। এত কি ভাবছো? তাড়াতাড়ি গাড়িতে ওঠো, এমনি তোমার জন্য দেরি হয়ে গেছে। গাড়ি আপন গতিতে চলতে শুরু করেছে। দুইজন চুপ করে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। হঠাৎই আরিয়ান বলে উঠল, সামনে ফুচকার দোকান আছে, ফুচকা খাবে? গাড়িতে উঠে বসলাম। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি গাড়িতে। খোলা আকাশের নিচে ফুচকা খাওয়ার মজাই আলাদা, তাই বললাম হ্যাঁ খাবো। আরিয়ান আর জান্নাত একসাথে দাঁড়িয়ে আছে, অলরেডি ফুচকার অর্ডার দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফুচকা চলে আসবে। জান্নাত খেতে যাবে, তখনই দেখে আরিয়ান চুপ করে বসে আছে, কিন্তু খাচ্ছে না। তাই জান্নাত বলল, কি হলো, আপনি খাচ্ছেন না কেন? আমি বাইরের খাবার খাই না, তুমি খাও। খাবেন কি করে? জীবনে কোনো সময় খেয়েছিলেন? না, খাইনি, তুমি খাও বেশি করে। মনে মনে বুদ্ধি করলাম এই ব্যাটাকে একটু সোজা করা যাক। আমি যদি আপনাকে খাইয়ে দিই তাহলে কি আপনি খাবেন? জানি জান্নাতের মনে দুষ্টামি ঘুরছে, তাও বললাম, তুমি যখন খাইয়ে দিতে চাও তখন আমি অবশ্যই খাবো। সেটা যদি বিষয় হয় তাতেও রাজি, কোনো প্রশ্নই করবো না। তাহলে হাঁ করুন, আমি আরিয়ানকে ফুচকা খাইয়ে দিচ্ছি।
পাঁচটা খেয়ে মুখ লাল হয়ে গেছে, কারণ ফুচকাতে অতিরিক্ত ঝাল দেওয়া ছিল। তাই বললাম, আপনার আর খেতে হবে না, আমি একাই খাই। কেন ওর খাইয়ে দিবে না? পাগল হয়েছেন আপনি? কেন, কি করছে? আপনার চোখ মুখ লাল হয়ে গেছে, ঝালে ঠিকমতো শ্বাস নিতে পারছেন না, আরও খেতে চাইছেন। এই তো শুধু ঝাল, এ তো শুধু ঝাল। তুমি যদি বেশ দিতে, হাসতে হাসতে খেয়ে নিতাম। হয়েছে, আর পাগলামি করতে হবে না, অনেক পাগলামি করেছেন। এবার পানিটা খেয়ে নিন, ঝাল কিছুটা কম লাগবে। সামনে কোনো মিষ্টির দোকান পেলে খাওয়া খেয়ে নিতে হবে। আমার প্রতি কেয়ার দেখে মুগ্ধ হচ্ছে। আরিয়ান আর জান্নাত গাড়িতে উঠে বসলো। দুই সাইডের গ্লাস নামিয়ে দিল। আরিয়ানকে অবাক করে দিয়ে জান্নাত আরিয়ানের ঠোঁটে লিপ কিস করলো, প্রায় 15 মিনিটের মতো। আরিয়ানও রেসপন্স করতেছে জান্নাতের সাথে। কিছুক্ষণ পরে ছেড়ে দিল জান্নাত। আরিয়ান অবাক হয়ে জান্নাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার মুচকি হাসি দিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। আজকে হঠাৎ আমাকে কিস করার কারণ কি? আপনার ঝালের জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই করেছি। কষ্ট তো আমার হচ্ছিল, তাতে তোমার কি? জানি না, বেশি কথা বললে ভালো হবে না, কিন্তু চুপ করে গাড়ি ড্রাইভ করুন। আরিয়ান আর কিছু বলল না, গাড়ি ড্রাইভ করতেছে। এভাবে প্রায় আরো 1 ঘন্টা গাড়ি ড্রাইভ করার পরে তারা বিয়ে বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নামতেই আরিয়ানের আঙ্কেল এসে বলল, কেমন আছো বাবা? আসতে কোনো সমস্যা হয়নি তো রাস্তায়? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। একটা মেয়ের সাথে দেখা, বললাম এটা কে হয় তোমার? আরিয়ান আঙ্কেলের কানে কি যেন বলল, তারপরে আঙ্কেল বলল, ভালো আছো তো মা? জি আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। তোমরা দুজনে আসছো, আমি অনেক খুশি হয়েছি। চলো আমার সাথে, তোমাদের রুম দেখিয়ে দিই, একটু বিশ্রাম নিয়ে নাও, অনেক জার্নি করেছো। আরিয়ান এবং জান্নাতকে 3 তলার একটা রুমে দিয়ে আসলো। আরিয়ান লাগেজ ব্যাগ সবকিছু নামিয়ে এসে দেখে জান্নাত আনমনে কি যেন ভাবছে। তাই আরিয়ান বলল, কি ভাবছো এত? ওনারা জানেন না আমরা অবিবাহিত, এক রুমে দুজনকে কি করে থাকবো? আমাদের তো আরও একটা রুম দরকার ছিল। মনে মনে ভাবছি এক রুমে থাকবে এখন থেকে। বললাম তো কি হয়েছে, আমার প্রতি কি তোমার বিশ্বাস নেই নাকি? সত্যি বলতে আপনার প্রতি বিশ্বাস বিন্দু মাত্র নাই। কখন যে কি করেন আল্লাহই জানে। তখন দেখা যাবে বিয়ের আগে সব কিছু করে ফেলেছেন আমার সাথে। আমার মতো নিষ্পাপ মানুষের উপর এত বড় দোষটা না দিলেও পারতে। যাই হোক, দিয়েছ তো যখন, করতে দোষ কি? জান্নাত কিছুটা ভয় পেয়ে যায়, তাই জান্নাত পালাতে যাবে অমনি আরিয়ান হাত দিল টান। দুজনেই খাটের উপর পড়ে গেছে। আরিয়ান জান্নাতের দিকে তাকিয়ে আছে আর জান্নাত চোখ বন্ধ করে আছে। আরিয়ান দুষ্টুমি করে জান্নাতের কানের কাছে যেয়ে বলল, তখন গাড়িতে একটা মিষ্টি দিয়েছিল, আমি না চাইতে এখন চাইছি, এখন কি দিবে? না, ঠোঁট কি আপনার বউয়ের নাকি যখন তখন অধিকার ফলাবেন? বউ হলে শুধু ঠোঁট না, বাকিটাও নিজের ইচ্ছেতেই নিয়ে নিতাম। বউ না, তাই তো শুধু ঠোঁটে চাইছে। আমার থেকে দূরে যান, না হলে ভালো হবে না। কেন, কি করবি শুনি? এমন মায়ের দিব ও দ্বিতীয়বার আমার কাছে আসতেও ভয় পাবেন। ও তাই নাকি? ভয় পেয়ে গেলাম। আচ্ছা এখন চুপচাপ ঘুমাও তো, বেশি কথা বলে ভালো হবে না, অনেক ক্লান্ত আমি। আপনি ক্লান্ত, ঘুমিয়ে পড়ুন। আপনাকে ধরে রাখছে কে? জান্নাতকে আরো শক্ত করে ধরে নিজের সাথে চেপে ঘুমিয়ে পড়ল। জান্নাত বিরক্ত হলেও পরে জান্নাত ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার দিকে কারো দরজা ধাক্কার আওয়াজের জন্য জান্নাতের ঘুম ভেঙে গেল। যখনই উঠতে যাবে কিন্তু উঠতে পারছে না। আরিয়ানের শক্তির কাছে জান্নাত প্রতিবারই হেরে যায়, তাই এবারও পারল না। ওইদিকে দরজা ধাক্কানোর শব্দ বেড়েই যাচ্ছে, তাই না পেরে আরিয়ানকে ডেকে দিল। এই যে শুনছেন, উঠেন, আমাকে ছাড়েন, কেউ আমাদের দরজা ধাক্কা দিচ্ছে, উঠেন প্লিজ। আরে শোনা, ঘুমোতে দাও প্লিজ। কি আজব, দরজা ধাক্কা দিচ্ছে আর ইনি এখনো ঘুম নিয়ে পড়ে আছেন। আরিয়ান উঠুন প্লিজ, কেউ দেখলে কি হবে? কেউ দেখলে দেখুক, তাতে আমার কি? ছি 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 ছি, কি বলছেন আপনি এসব? কেউ দেখলে আমাদের এইভাবে খারাপ ভাববে তো। আমরা দুজনে অবিবাহিত, কিন্তু একই সাথে একই খাটে এভাবে শুয়ে আছি। আমরা শুধু শুয়ে আছে, কিছুই করিনি, তাই চুপচাপ তুমিও শুয়ে পড়ো।
জান্নাত কি করবে কিছুই বুঝতে পারছে না। আরিয়ান এদিকে তাকিয়ে দেখে ও চোখ বন্ধ করে আছে। জান্নাত ধাক্কা দিতে শুরু করেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আরিয়ান একটানে জান্নাতকে নিজের বুকের সাথে নিয়ে শুয়ে আছে। কি হচ্ছেটা কি, ছাড়েন আমাকে। একবার কথা বলবে তাহলে কিন্তু ভালো হবে না, যাও। জান্নাত আর কিছুই বলল না, দুজনে শুয়ে আছে চুপচাপ। কিছুক্ষণ পর আরিয়ান জান্নাতকে ছেড়ে দিল আর বলল, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর দুজনে নিচে যাব। জান্নাত উঠে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে জান্নাত ফ্রেশ হয়ে এসে আরিয়ান থেকে ডাক দিল আর বলল, এই যে শুনছেন? আমার কি হলো? না মানে আসলে অনেক খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে আর তুমি এখন বলছো আমাকে 2 মিনিট অপেক্ষা করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আমি নিচে থেকে খাবার নিয়ে এসে তোমাকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে। আরিয়ান উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। যে আন্টিকে বলল, আন্টি কিছু খাবার হবে? খাবার খাওয়ার জন্য তোমাদের দুজনকে ডাকছিলাম, কিন্তু তোমরা ওঠো নাই। এই নাও তোমাদের দুজনের খাবার। থ্যাংক ইউ আন্টি। আরিয়ান, তুমি আমার আরেকটা ছেলের মতো নিজের বাড়ি মনে করো, বুঝলে? কখন কি লাগবে বলবে আমাকে। ঠিক আছে আন্টি। আরিয়ান খাবার নিয়ে চলে গেল রুমে। যে দেখে জান্নাত বসে আছে। আরিয়ান নিজের প্লেটটা টেবিলের উপরে রাখলো আর জান্নাতকে খাবার খাইয়ে দিতে শুরু করলো। জান্নাতে যেহেতু খিদে পেয়েছে তাই কিছু বলছে না, শুধুই খাবার খাচ্ছে। জান্নাত বলল, আমার হাত তো ঠিক আছে, আমি নিজেই খেতে পারতাম। আপনার কি খিদে পায়নি? খাবার খাচ্ছেন না কেন? তোমার আগে খাওয়া হোক, তারপর আমি খাবার খাবো। জান্নাতের খাবার খাওয়া শেষ, এখন আরিয়ান খাবার খাচ্ছে। হঠাৎ তাদের রুমে একটা মেয়ে এসে আরিয়ান থেকে জড়িয়ে ধরলো। যা দেখে জান্নাত রেগে যায়। মেয়েটি বলল, হাই বেবি, কেমন আছো? কত বছর পর তোমার সাথে দেখা আমার। আলহামদুলিল্লাহ ভালো। আরিফা তুমি কেমন আছো? অনেক পর দেখা আমাদের। আমি শুধু বসে তাদের ঢলাঢলি দেখছি। বেবি, তুমি আমাদের বাসায় আসবে জেনে আমি তাড়াতাড়ি দেশে আসছি। এই ছুটিতে আমি তোমার সাথে অনেক মজা করব। আরিফা মজা করা যাবে, আসতে তো ভালোই হয়েছে। আরিফা জান্নাতের দিকে তাকিয়ে আরিয়ানকে প্রশ্ন করলো, বেবি, এই মেয়েটাকে যে তোমার পাশে বসে আছে? আমার ছোট চাচুর মেয়ে, ওর নাম জান্নাত। হাই জান্নাত, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। জান্নাত আরিফা আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো। আমি যখন বাইরে ছিলাম তখন আমি আর আরিফা একই ভার্সিটিতে পড়াশোনা করতাম। ভালোই তো। আরিয়ান বেবি, চলো না, আজকে তুমি আর আমি ঘুরতে যাই। আজকে তো বাড়িতে বিয়ে, আজকে এমনি আনন্দ হবে। আজকে সবাই বাড়িতে থাকবো একসাথে। আপনারা কথা বলুন, আমি একটু নিচ থেকে ঘুরে আসি। জান্নাত তুমি নিচে একা যেও না, কিছুই তো চেনো না, আমি তোমার সাথে যাচ্ছি, চলো। আর আরিফা পরে কথা বলছি তোমার সাথে। আরিয়ান আর জান্নাত রুম থেকে বের হয়ে গেল। এদিকে আরিফা রাগে জ্বলছে। আরিফা মনে মনে বলছে, আরিয়ানের এই মেয়েটার জন্য এত মায়া কেন? আমি কি আমার আরিয়ানকে হারিয়ে ফেলেছি? না, এটা হতে পারে না। আমি সেই ছোট্টবেলা থেকে আরিয়ানকে ভালোবাসি। এবার দেশে আসছি, আরিয়ানের সাথে আমার বিয়েটা ঠিক করব বাবা মাকে বলে, তাই। কিন্তু তার আগে জান্নাত নামের মেয়েটাকে সরাতে হবে। জান্নাত বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছে। আরিয়ানও সাথে আছে, কিন্তু জান্নাত কোনো কথা বলছে না আরিয়ানের সাথে। আরিয়ান শুধু কথা বলে যাচ্ছে, কিন্তু জান্নাত তার কোনো রিপ্লাই করছে না। আরিয়ান রেগে বলল, তোমার কি হয়েছে আমাকে বলবা প্লিজ? কথা বলছো না কেন? আরিয়ান অনেক জোরে ধমক দিয়ে কথাটা বলল। জান্নাত কিছুটা ভয় পেয়ে যায়, তারপর ও নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় করে বলে, আমার কথা বলতে ইচ্ছে করছে না, তাই বলছি না। আপনার সমস্যা কোথায়? হঠাৎ তোমার কি এমন হলো, এমনভাবে কথা বলছো কেন? কই কিছু না তো। আপনি আমার সামনে থেকে যান, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ।
ঠিক আছে, থাকো। একা যতক্ষণ মন চায় একাই থাকো, আসবো না সামনে তোমার। আরিয়ান চলে গেল। জান্নাত বসে আছে ছাদে এক সাইডে, মনে মনে ভাবছে। আরিয়ানের থেকে নিজেকে দূরে রাখতে হবে। আমার আরিয়ানের প্রতি দুর্বল হওয়া যাবে না। আরিয়ান তো আমাকে ভালোবাসে না, কোনো সময় বলেও নাই। তাহলে কেন আমি আরিয়ানের প্রতি দুর্বল হচ্ছি এত? ওই মেয়েটার সাথে আরিয়ান কথা বলছে, তার জন্য আমার কেন এত জেলাস ফিল হচ্ছে? দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধে হয়ে গেছে। জান্নাতের সামনে আরিয়ান একবারও আসে নাই। জান্নাত আরিয়ানকে অনেক খুঁজেছে, কিন্তু সামনে পায় নাই। তাই আন্টির কাছে যেয়ে বলল জান্নাত। আন্টি, আপনি কি আরিয়ানকে কোথাও দেখেছেন? দেখো, বিয়ে বাড়িতেই কোথাও আছে হয়তো, বা ছাদে বসে আছে। ঠিক আছে। জান্নাত আস্তে আস্তে ছাদে উঠতেছে। ছাদে উঠে জান্নাত যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। না চাইতেও জান্নাতের চোখ দিয়ে পানি পড়তেছে। ইচ্ছে করছে ওখান থেকেই পালিয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন কি এমন দেখলো জান্নাত। বাহ, অনেক ভালো আরিয়ান, কথাটা বলে দিল এক দৌড়। আমি পেছনে তাকিয়ে দেখি জান্নাত কান্না করতে করতে চলে গেল। কি হলো আরিফা? কিছু না বেবি, এমনি হয়তো। হবে হয়তো। জান্নাত সোজা নিজের রুমে যেয়ে বসে কান্না করছে। জান্নাত ভাবছে কিভাবে পারলো আরিয়ান তাকে ঠকাতে। বসে কান্না করছে আর তখনকার স্মৃতিগুলো চোখের সামনে ফুটে উঠছে। ছাদে উঠে দেখলাম আরিয়ান আরিফাকে কিস করতেছে। যা দেখে ওখানে আর থাকতে পারলাম না, নিজের রুমে চলে আসলাম আর এখন কান্না করতেছি। আরিয়ান আর আরিফা অনেক গল্প করতেছে। আরিয়ান হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও, রাত 12টা বেজে গেছে, জান্নাতকে খাবার খেয়ে দিতে হবে। আরিফা, তুমি রুমে চলে যাও। কেন বেবি, জান্নাত কি নিজের হাতে খেতে পারে না? কিন্তু আমার জান্নাতের কেয়ার করতে অনেক ভালো লাগে, ওকে খাইয়ে দিতেও ভালো লাগে। জান্নাত যে আমার বেঁচে থাকার একমাত্র লক্ষ্য। মনে মনে ভাবছি ওই জান্নাতকে আমি তোমার জীবন থেকে আমি সরিয়ে দিব। আমার জায়গা ওর জন্য দিতে পারবে না। তার জন্য যা করতে হয় আমি তাই করব। এই আরিফা, এত কি ভাবছো? যাও রুমে যাও। কিছু না। আরিয়ান ও আরিফা যে যার রুমে চলে গেল। আরিয়ান রুমে এসে দেখে জান্নাত রুমে নাই। কি ব্যাপার, জান্নাত গেল কোথায়? আমি সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজছি জান্নাতকে, কিন্তু কোথাও পাইনি। এত চিন্তা করিস না তো বাবা, হয়তো বাড়িতেই আছে, তুই ঠিক করে খুঁজিস নাই। আমি সব জায়গাতেই খুঁজেছি, জান্নাত কোথাও নেই। আন্টি, জান্নাত কে এনে দেন আন্টি, প্লিজ। তুমি ব্যালকনিতে দেখো তো, জান্নাত ওখানে নাই তো আবার। আমি দেখিনি বেলকনিতে। আরিয়ান তাড়াতাড়ি রুমে এসে বেলকনিতে দেখলো জান্নাত দোলনায় বসে ঘুমিয়ে আছে। হঠাৎই জান্নাত জড়িয়ে ধরায় জান্নাতের ঘুম ভেঙে গেল। জান্নাত তাকিয়ে দেখে আরিয়ান জড়িয়ে ধরে আছে। তাই জান্নাত বলল, আপনি এভাবে আমাকে ধরেছেন কেন? ছাড়েন বলছি। একদম চুপ থাকো, নাহলে জ্বর মেরে তোমার দাঁত ফেলে দেবো। বেয়াদব কোথাকার, কতক্ষণ ধরে খুঁজতেছি তোমায়, তুমি জানো? আমাকে খোঁজার কি আছে? আমি কি হারিয়ে গেছি নাকি? চুপ থাকতে বলছি কিন্তু। থাকবো না চুপ? কিসের জন্য চুপ থাকবো? আপনি আমার থেকে দূরে যান। তুই কি জীবনে ভালো হবি না? তুই জানিস তোকে কখন থেকে খুঁজতেছি আমি? পাগলের মতো সারা বাড়ি খুঁজে বেরিয়েছে। কোনো কথা বলছি না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আরিয়ান জান্নাতের কথার মধ্যে আন্টি চলে আসলো। আন্টি সে বলল, যাক, তোমাকে পাওয়া গেছে মা। তোমার জন্য তো আরিয়ান বাবা পাগল হয়ে গেছে। আরিয়ানকে না বলে কোথাও যেও না। তোমরা দুজন নিচে আসো, আমি খাবার দিচ্ছি। আন্টি চলে গেল। আরিয়ান বলল, চলো নিচে খাবার খেতে চাই। আর সরি চর মারার জন্য, আমার রাগের মাথা ঠিক ছিল না, তাই ভুল করে চর মেরেছি। আমি আপনার সাথে খাবার খাবো না, একই রুমে থাকবো না। আপনি এখনই বড় আব্বুকে ফোন দিয়ে বলুন আমাকে যেন নিয়ে যায়। কেন, কি হয়েছে? চর মারার জন্য তো সরি বলেছে, তো রাগ কমাতে পারছো না? শুধু যদি চর মারার জন্য হতো তাহলে ঠিকই ছিল, কিন্তু আপনি একটা লুচ্চা। আপনার মতো লুচ্চার সাথে থাকবো না আমি। জান্নাতের কথা শুনে অবাক হয়ে তা বললাম, কি করছে আমি?
কি করেন নাই তাই বলেন। তখন ছাদে আপনি কি করছিলেন আরিফার সাথে? কোনো কিছু করে নাই তো। বাহ, অনেক ভালো। আমি নিজের চোখে দেখছি আপনি আরিফাকে কিস করেছেন, তাও বলছেন কিছু করেন নাই। তুমি যা দেখছো সব কিছু ভুল। আরিফের চোখে ময়লা ঢুকেছিল, তাই আমি দেখছিলাম ময়লা আছে কিনা। বাহ, ভালোই মিথ্যা বলতে পারেন আপনি। তোমার প্রমাণ চাই তো? প্রমাণ দিলে তো আমাকে বিশ্বাস করবা। তাহলে চলো আরিফের রুমে। আরিয়ান আর জান্নাত চলে যায় আরিফার রুমে। দরজা লক করার পরে আরিয়া দরজা খুলে দেয়। আরিফা বলল, কি হলো বেবি, এত রাতে আমার রুমে কেন? সাথে জান্নাত আবার? তখন ছাদে দাঁড়িয়ে তোমার সাথে আমি কি করেছিলাম সত্যি করে বলো আরিফা। আমার চোখে ময়লা ঢুকছিল, তাই পরিষ্কার করে দিচ্ছিলে, কিন্তু কেন? জান্নাত, বিশ্বাস হয়েছে তোমার? জান্নাত কিছু বলতে যাবে কিন্তু তার আগে আরিয়ান চলে গেল। জান্নাত আর কিছুই বলতে পারলো না। জান্নাত যখনই আরিফার রুম থেকে বের হয়ে যাবে, আরিফা বলল, জান্নাত, তোমার সাথে আরিয়ানের কি সম্পর্ক? আরিয়ানের সাথে আমার যে সম্পর্ক হোক না কেন, সেটা আমি তোমাকে বলতে যাব কেন? ঠিক আছে, বলতে হবে না, তবে আমার কথা শুনে রাখো, তুমি আরিয়ানের থেকে দূরে থাকবে, কারণ আমি আরিয়ানকে ভালোবাসি, আর আমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি। প্রয়োজন হলে কাউকে শেষ করেও দিতে পারি। বাহ, অনেক ভালো। আরিয়ানের সামনে সবসময় ভালো ইনোসেন্ট মেয়ে হয়ে থাকো। একটা কথা শুনে রাখো ভালো করে, তোমার মতো মেয়েকে আরিয়ানের জীবনে আমি আসতে দিব না। এর জন্য যা করতে হয় আমি তাই করব। জান্নাত কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে যেয়ে আরিয়ানকে খুঁজতে শুরু করলো, কিন্তু রুমে আরিয়ান নাই। ছাদেও চলে গেল, সেখানেও আরিয়ান নেই। মন খারাপ করে জান্নাত ভাবতে থাকলো, আজকে আরিয়ানের সাথে রুড বিহেভ একটু বেশি করে ফেলেছি। আরিয়ান, তুমি কোথায়? ছাদে এক সাইডে দাঁড়িয়ে এই কথা ভাবছিল। মামুনি, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? আরে এমন সময় আন্টি আসলো আর বলল, আমি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিলাম আর বললাম, আরিয়ান কোথায় আন্টি? আরিয়ানকে আমার কাছে এনে দিন প্লিজ। ও যে আমাকে ভুল বুঝছে। পাগলি মেয়ে, এভাবে কান্না করে কেউ? আরিয়ান গিয়ে দেখো বাগানে বসে আছে। সত্যি আন্টি? পাগলি, যাও। জান্নাত উঠে দিল এক দৌড়, বাগানে যেয়ে খুঁজতে শুরু করলো আরিয়ানকে। অনেক খোঁজার পরেও আরিয়ানকে দেখতে পাচ্ছে না, তাই রাগে দুঃখে বাড়ি ফিরে যখনই আসবে, পুকুর পাড়ে চোখ গেল জান্নাতের। কেউ একজন বসে আছে। জান্নাত আর বুঝতে বাকি নাই আরিয়ান ছাড়া আর কেউ না, তাই আরিয়ানকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ করে এমন জোরে ধরলো কে? পেছনে তাকিয়ে দেখি জান্নাত, তাই বললাম, ছাড়ো আমাকে। ছাড়বো না। ছাড়ার জন্য কি ধরেছি আমি? আমার মতো লজ্জা আমাকে ছেলেকে জড়িয়ে ধরবে তুমি? একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি যাকে তাকে ধরি নাই, আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছি। এতে তোমার সমস্যা কোথায়? কেন এসব কি বলছো? কে তোমার হাজবেন্ড? এত না বোঝার ভান করো না প্রিয়, তুমি এতটা অবুঝ নও। ঠিক আছে না, বলছি, আর ভান করবো না। এবার ঠিক করে বলো, তুমি আমাকে হাজবেন্ড বললা কেন? হাজবেন্ডকে হাজবেন্ড বলবো না তো কি বলবো ভাইয়া? ভাইয়া ডাকবে তেমন চোট দেবো না যে ভাইয়েরা ডাকা বের হয়ে যাবে। বেয়াদব কোথাকার। ঠিক আছে স্যার, আর ডাকবো না ভাইয়া। সরি হাজবেন্ড। তুমি কিন্তু এখনো বলো নাই কেন আমাকে হাজবেন্ড ডাকলে। আমাদের বাড়ি থেকে যখন এখানে আসছিলাম তখন তুমি আমার কাছে একটা কাগজে সাইন করে নিয়েছিলে, আর ওটা যে রেজিস্ট্রি ম্যারেজ কাগজ ছিল আমি জানি। জান্নাতের কথা শুনে কিছুটা অবাক হয়ে যায় আরিয়ান। আরিয়ান বলল, তুমি যখন জানতে ওটা রেজিস্ট্রি ম্যারেজের কাগজ, তখন সাইন করলে কেন? কারণটা না হয় আজকে নাই বললাম, অন্য কোনো সময় বলবো। ঠিক আছে, যখন মন চায় তখনই বলো, কিন্তু এখন কি এভাবে জড়িয়ে ধরেই থাকবে? তখন জড়িয়ে ধরেছিল সে নিজেও ভুলে গিয়েছিল। আরিয়ানের মুখ থেকে এ কথা শুনে বেচারা অনেক লজ্জা পেয়েছে, তাই আরিয়ানকে ছেড়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। আরিয়ান বলল,
এত লজ্জা পেতে হবে না বউ। যেহেতু তুমি জানো তাহলে আর কি, কোনো সমস্যা থাকলো না। সত্যি বলতে আজকে অনেক শান্তি লাগছে, এইটা ভেবে যে তুমি আমাকে ভুল বোঝো নাই। আমরা কালকে আচ্ছা এখন ওইসব কথা রাখো, আর আমরা বাড়ি যাব কবে সেটা বলো। বাড়ি চলে যাব। আজকে রেডি থাকো, বিকেলে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আরিয়ান আর জান্নাত কথা বলছে, কেউ একজন তাদের কথা আড়াল থেকে শুনছে। তা হয়তো আরিয়ান আর জান্নাত জানে না। সে কেউ না, আরিফা। আরিফা মনে মনে ভাবে, আমি যদি আরিয়ানকে না পাই তাহলে তোমাকেও পেতে দেব না জান্নাত। বিকেলের জন্য প্রস্তুত থেকো তোমরা দুজন। সারাদিন বিয়ে বাড়িতে আনন্দ করে কেটে গেল। আরিয়ানের কথা ছিল বিকালে জান্নাতকে নিয়ে বের হবে, তাই জান্নাত রেডি হয়ে বসে আছে। কিন্তু আরিয়ানের কোনো দেখা নেই, তাই বেচারি আরিয়ানের 14 গোষ্ঠীকে ইচ্ছা মতো বকছে। জান্নাত যখন আনমনে আরিয়ানের কথা ভাবছে, ওই সময় আরিফা আসলো আর বলল, বাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে। কোথাও যাবে নাকি? আরিয়ানের সাথে ঘুরতে যাব। আরিফা আর জান্নাতের কথার মাঝে আরিয়ান চলে আসলো আর বলল, যখন জান্নাত চলো। আর সরি দেরি হওয়ার জন্য, আশা করি খুব বেশি একটা অপেক্ষা করেনি তোমায়। চলো। যখনই জান্নাত তার আরিয়ান বের হবে, তখন আরিফা বলল, আমিও তোমাদের সাথে যেতে চাই, আমাকেও নিয়ে চলো প্লিজ। আরিফার কথা শুনে জান্নাত কিছুটা অবাক হয়। জান্নাত কিছু বলতে যাবে, তার আগেই আরিয়ান বলল, সরি আরিফা, আজকে তোমাকে নিয়ে যেতে পারবো না, অন্য এক সময় তোমাকে নিয়ে যাব। আশা করি বিষয়টা রাগ হবে না। না ঠিক আছে, তোমরা যাও। আরিয়ান আর জান্নাত গাড়ি নিয়ে বের হয়ে গেল। বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করার পর জান্নাত বলল, আমরা কোথায় যাচ্ছি? ওইটাই তো তোমার জন্য সারপ্রাইজ। খুব চেনা একটা জায়গা যাচ্ছি, আশা করি তোমার ভালো লাগবে। আর কতক্ষণ সময় লাগবে যেতে আমাদের? এই তো চলে আসছে, আর 5 মিনিট। কিছুক্ষণ যাওয়ার পর আরিয়ান আর জান্নাত গাড়ি থেকে নেমে পড়লো। জান্নাত তো গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে অনেক বেশি অবাক। আপনারা হয়তো ভাবছেন বাড়ি থেকে এত অবাক হওয়ার কি আছে। তাহলে বলা যাক, জান্নাতের বাবা মা যখন বেঁচে ছিলেন তখন জান্নাতরা আলাদা বাড়িতেই থাকতেন, আর আজকে আরিয়ান সেই বাড়িতে জান্নাতকে নিয়ে আসছে। যখন জান্নাতের বাবা মা মারা যায়, তারপর থেকে আরিয়ানের বাসায় হয় জান্নাতের বাসা। আজ প্রায় অনেক বছর পর জান্নাত এই বাড়িতে আসছে। জান্নাত খুশিতে আরিয়ানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। আমি যে কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু এই বাড়িটা এইভাবে সাজানো হচ্ছে কেন? এই বাড়িটাকে দেখে তোমার কি মনে হয়? এত সুন্দরভাবে সাজিয়েছে যেন মনে হচ্ছে বিয়ে হবে কারো, বিয়ে বাড়ি। জান্নাত আর আরিয়ানের কথার মাঝে আরিয়ানের বাবা মা বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন। তারা আরিয়ানকে বলল, তোর কি কোনো বিবেক নাই? হ্যাঁ, একটু পরে বিয়ে শুরু হয়ে যাবে, আর এখন আসলে তোরা? তাড়াতাড়ি ভেতরে চল। আরিয়ানের আব্বু, বিয়ের দিনও আমার ছেলেটাকে বকছো তুমি? আমার ছেলের মামুনি এইসব কি বলছো? কার বিয়ে? কিছুটা অবাক হয়ে বললাম, কি? আমার ছেলের বিয়ে, আর কার বিয়ে হবে শুনি? মেয়েকে? আরিয়ান তুমি কি জানাও নাই তোমার আমার কথা? এতদিন অনেক শাস্তি দিয়েছ, তাই একটু মজা করার জন্য বললাম। আমি মনে হয় বোকা পুরুষ যে প্রথম বিয়ে করে এখনো বাসা করতে পারলাম না, আবার দ্বিতীয় বিয়ের জন্য আজকে রেডি হব। দাঁড়াও, তোমাকে বিয়ে করাচ্ছি। জান্নাত আশেপাশে লাঠি খুঁজতেছে। অনেক খুঁজে একটা বাঁশের মতো কিছু পেল। লাঠি নিয়ে আরিয়ানের সামনে গিয়ে বলল, খুব বিয়ে করার শখ তোমার, তাই না? আজকে তোমার সব শখ আমি বের করব। আম্মু, বাচ্চা তোমার বৌমার হাত থেকে, তোমার আদরের ছেলেকে মেরে ফেলবে। ঠিকই আছে, আর বলো, বৌমার সামনে দ্বিতীয় বিয়ের কথা? তোমার বউ তো শুধু হাতে লাঠি নিয়েছে, আমার বউ তো এতক্ষণ ছুরি নিয়ে দৌড়তো আমার পেছনে। তোমার কি দ্বিতীয় বিয়ে করার শখ আছে নাকি? বউ, শখ থাকলে বলতে পারো, সমস্যা নেই। তুমি আর আমি আজকে একসাথে বিয়ে করব। ছেলে হয়ে মায়ের সংসার ভাঙছিস বেয়াদ্দপ! বৌমা, তোমাকেই বলছি, এই যে বেয়াদ্দপকে শিক্ষা দিবা, যাতে তুমি থাকতে দ্বিতীয় কারো দিকে চোখ না যায়।
তার বলতে আম্মু, আপনার ছেলে কত বড় বাটপার তা আপনি জানেন আম্মু? আমি আবার কি করলাম? বিয়ের কথাই তো বলছিলাম। বিয়ে করে কি হারাম নাকি? বউ আছে তারপর বিয়ে করতে চাইছেন, আবারও তো এটা হারাম না তো কি? হ্যাঁ, আমি এক বউকে দ্বিতীয়বার বিয়ে করেছি, এতে সমস্যা কোথায়? কি? বউ। অনেক হয়েছে মজা করা। আরিয়ান তুই চল আমার সাথে, তোকে রেডি করাতে হবে। জান্নাত তুমি চলো আমার সাথে, তোমাকে আমি রেডি করিয়ে দেব আজকে। জান্নাতকে নিয়ে গেল রেডি করার জন্য। জান্নাতকে প্রায় অনেকক্ষণ ধরে রেডি করানো হলো। জান্নাতের সাজ কমপ্লিট হওয়ার পর আরিয়ানের আম্মু বলল, দেখো তো মা কেমন লাগছে তোমাকে। আম্মু তুমি যেমনই সাজাও না কেন, আমি জানি আমাকে অনেক সুন্দর লাগছে। ছোটবেলা থেকেই মা বাবার ভালোবাসা পাইনি, তোমরাই আদর ভালোবাসা দিয়ে বড় করেছো। এখন কান্না করে সাজ নষ্ট করবে তাই তো? তুমি সাজিয়েছো সেটা কি এত সহজে নষ্ট হয়? এখন চলো নিচে যাওয়া যাক, সবাই অপেক্ষা করছে, কাজী সাহেব চলে এসেছেন। জান্নাতকে অনেক বড় ঘোমটা দেয়া হলো। জান্নাতকে বসানো হলো আরিয়ানের পাশে। কাজী সাহেব বিয়েটা শুরু করলেন। মা, তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে 3 কবুল বলো। এই সময় হয়তো যে কোনো মেয়েই সংকোচ বোধ হয়, কিন্তু আমি একটা না 3 বার কবুল বলে দিলাম। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত তোমার হাত ধরে রাখবো। মৃত্যু ছাড়া আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। সবাইকে সাক্ষী রেখে বললাম। আমিও কথা দিলাম, কোনো সময় তোমার থেকে দূরে যাব না, সারা জীবন ভালোবেসে যাব। বিয়ে পড়ানো শেষ করে খাওয়া দাওয়া শেষ করে জান্নাতকে ফুলসজ্জা ঘরে দিয়ে আসা হলো। জান্নাত একটু ঘোমটা রুমটা দেখে নিল। সত্যি আজকে আরিয়ানের রুমটা অনেক সুন্দর লাগছে, কেউ আছে বলে মনে হচ্ছে। তাই তাড়াতাড়ি আবারও ঘোমটা দিয়ে বসে রইল আগের মতো। রুমে প্রবেশ করে দেখি জান্নাত খাটের মাঝখানে বধূ সেজে বসে আছে। জান্নাত যদিও বা মুখ দেখতে পারছি না, তারপরও মনে হচ্ছে লাল পরে বসে আছে খাটের মাঝখানে। আরিয়ান খাটে উঠে বসলো। জান্নাত আরিয়ানকে সালাম করলো। জান্নাতের ঘোমটা সরিয়ে বলল, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার মনে। তার সালাম করবে না কোনো সময়। কিন্তু সবাই যে বলে ফুলসজ্জার রাতে হাজবেন্ডকে সালাম করতে হয়। তা বলতেই পারো, কিন্তু আমি চাই না তুমি আমাকে সালাম করো। শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তুমি একজন মানুষে অপর মানুষের কাছে মাথা নত করবে কেন? কিন্তু এটাই তো নিয়ম। আমি সব মানি না। আচ্ছা চলো বেলকনিতে দাঁড়িয়ে রাতের চাঁদ দেখি। আরিয়ান আর জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে আছে। তারা দুইজন প্রায় অনেকক্ষণই গল্প করে দাঁড়িয়ে। অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে জান্নাত আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ান ও জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জান্নাতকে আরিয়ান কোলে তুলে নেয়। বিছানাতে বসায়। তারপর গলার মালা, কানের দুল ইত্যাদি খুলে দেয়। আরিয়ান বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। জান্নাতকে শুইয়ে দিলাম, এরপর শাড়ির আঁচল ছড়িয়ে দিলাম। আরিয়ান অবলুপ্ত দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে থাকে। তারপর আস্তে আস্তে জান্নাতের উপর ভর ছেড়ে দেয়। জান্নাতের নাভিতে ডিপ কিস করে কয়েকটা। জান্নাত আরিয়ানের চুল টেনে ধরে শক্ত করে। জান্নাতকে পাগল করে তুলতেছে আরিয়ান। জান্নাতের গলায় মুখ গুজে অনেক কিস করে। আমি জান্নাতকে পাগলের মতো আদর করে যাচ্ছে। জান্নাতের সাথে রেসপন্স করছে। জান্নাতের দুই ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। কিস করতেছি অনবরত দুজনকে। আমার মাঝে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। কেন জানি নিজেকে নিজের মধ্যে আটকে রাখতে পারছি না। অদ্ভুত ধরনের অনুভূতি কাজ করতেছে। আরিয়ান প্রায় অনেকক্ষণ যাবৎ কিস করলো। জান্নাতের শাড়িটা এক টানে খুলে ফেললাম। জান্নাত কিছুটা লজ্জা পেল। তখনই আরিয়ান শক্ত করে জড়িয়ে ধরে বলল, লজ্জা পেও না জান্নাত, আজকে তোমার লজ্জা ভাঙিয়ে দেবো আমি। কথাটা বলে আমি জান্নাতকে আদর করতে শুরু করলাম। আমাদের মাঝে আর দূরত্ব বজায় রাখলাম না। প্রতিটা স্বামী স্ত্রীর মাঝে যেমন মুহূর্ত আসে,
আমাদের মাঝেও ঠিক তেমন একটা মুহূর্ত কাজ করছে। ছেড়ে দুজনই প্রায় ফিজিক্যাল রিলেশনশিপের মাঝে ডুব দিল। প্রায় ঘন্টাখানেক দুজনে মিলন হলো। তাদের মিলন হওয়া শেষ হলে দুজনেই শুয়ে আছে। জান্নাত বলল, কোনো সময় আমাকে ছেড়ে চলে যাবে না তো? বিচার জন্য কি এত কাছে আসছে? তাও ভয় হয় যদি ছেড়ে চলে যাও। পাগলি, কোনো সময় যাব না। এখন একটু ঘুমাও, তোমার শরীর অনেক দুর্বল। হুম। আর সরি, আমার এতটা তোমার সাথে মিলন হওয়া উচিত হয়নি। ভাবা উচিত ছিল এটা আমাদের প্রথম মিলন, তাই একটু বেশি কষ্ট হবে তোমার। নিশ্চয় কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে, কিন্তু কোনো সময় আমাকে ঠকিও না, সেটা সহ্য করার ক্ষমতা আমার নাই। কিন্তু থাকতে পারো, কোনো সময় এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও। ভাবে আরো কিছুক্ষণ কথা বলে দুজনেই ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে ঘুম ভাঙলো জান্নাতের। জান্নাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে নিল। জান্নাত চুল ঝাড়ছে, পানির ছিটায় আরিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে সামনে এক নীল পরী দাঁড়িয়ে আছে, তাই একটু দুষ্টুমি করতে মন চাইল। জান্নাত চুল ঝাড়ছিল, এমন সময় আরিয়ান পিছন থেকে জড়িয়ে ধরলো। জান্নাতের ঘাড়ে মুখ গুজে বলল, দিন দিন তুমি অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এত সুন্দর রূপের রহস্য কি বলো তো? এত সুন্দর রূপের রহস্য তুমি? আরিয়ান কিছুটা অবাক হয়ে যায়, তাও বলে, মুরব্বীরা বলেন যে যাকে যত বেশি ভালোবাসে তার কাছে তাকে তত বেশি সুন্দর লাগে। তুমি যেহেতু আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই আমাকে এত সুন্দর লাগে তোমার। হয়তো বা হবে। আমার একটা জিনিস চাই, দেবা? কি? তোমার ঠোঁটে মিষ্টি একটা কিস করতে চাই। কি যে বলো না দুষ্টু একটা, জ্বালিয়েছো অনেক। এখন যাও ফ্রেশ হয়ে আসো। আগে কিস করতে দিবা, তারপরে যাব, নাহলে যাব না। ঠিক আছে? আমি দেব না কিস করতে, তবে তুমি চাইলে নিজে করতেও পারো, নাও করব না। তুমি যখন যাচ্ছ তখন আমি নিজেও করব। জান্নাতের কোমরে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরেছি। জান্নাতের ঠোঁটে কিস করলাম। জান্নাত অনেক ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ছাড়া পাচ্ছে না। কিছুক্ষণ পর আরিয়ান ছেড়ে দিল আর বলল, তুমি অনেক ভালো, তুমি অপেক্ষা করো 5 মিনিট, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। হুম। আরিয়ান গোসল করতে চলে গেল। জান্নাত রুমটা সুন্দরভাবে গুছিয়ে নেয়। আরিয়ান গোসল শেষ করে দেখে রুমটা অনেক সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আরিয়ান বলল, তোমাকে এই সব গোছানোর কাজ করতে হবে না, বাড়িতে অনেক লোক আছে। নিজের সংসার নিজে গোছাবো, এর জন্য লোক লাগবে নাকি? আমি একাই 100 হয়েছে, আর প্রশংসা করতে হবে না। চলো নাস্তা করতে যাই। দুজনেই চলে গেল নাস্তা করতে। যে দেখে সবাই নাস্তা করতেছে, তাদের দেখে আব্বু আম্মু বলল, বর্ষা বৌমা, নাস্তা করো। জি আব্বু। আরিয়ান তুইও বস, নাস্তা কর। তারা দুজনই বসে নাস্তা করতেছে। এমন সময় আরিয়ানের ফোন আসলো। আরিয়ান কিছু কথা বলে অনেকেই উত্তেজিত হয়ে পড়লো। তাই দেখে আরিয়ানের আব্বু বলল, হয়েছে? আব্বু, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা শুনি? আব্বু, আরিফা সুইসাইড করেছে। কি বলছো এসব? ঠিক বলছে। আরিফ এখন হসপিটালে। তাহলে চলো আমরা দেখি করি আসি, হঠাৎ করে মেয়েটা সুসাইড করার চেষ্টা করলো কেন? চলো আব্বু। ঠিক আছে, আমিও যেতে চাই, কিছু মনে না করলে আমি যেতে পারি? ঠিক আছে, চলো। আরিয়ান, জান্নাত, শ্বশুর শাশুড়ি সবাই বের হয়ে গেল। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর হসপিটালে পৌঁছালো। সবাই তাড়াতাড়ি আরিফার আব্বুর কাছে গেল। আরিয়ান জানতে চাইলো, আঙ্কেল, হঠাৎ করে আরিফার কি হলো যে সুইসাইড করতে গেল? আমরা জানি না বাবা, একটা নোট আছে তোমার জন্য। দেখি কি নোট। আঙ্কেল, আমাকে দেন, আমি পড়ি। আঙ্কেল, আমি জানি আরিয়ান, যখনই এই লেখাটা তোমার হাতে তখন আমি এই দুনিয়াতে নেই, কিন্তু বিশ্বাস করো আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। এবার দেশে আসার মেন কারণ ছিল তোমাকে বিয়ে করা, আমার ভালোবাসার কথা তোমাকে জানানো। কিন্তু দেশে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম যেদিন আমি জানতে পারি তোমার বিয়ে হয়ে গেছে জান্নাতের সাথে।
ওই দিন অনেক কষ্ট পাই, তারপরে তোমাকে পাওয়ার আশা ছাড়ি নাই। কিন্তু গত রাতে জানতে পারলাম তোমার আর জান্নাতের আবারও বিয়ে হয়েছে। যখন তোমাকে পেলাম না, তখন এই দুনিয়াতে বেঁচে থেকে কি করব। তোমাদের একসাথে দেখলে প্রতিনিয়ত আমি মরে যাচ্ছি, তাই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আর জান্নাত, তোমাকেও একটা কথা বলি, তুমি সত্যি অনেক লাকি। যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম তাকে পেলাম না, আর তুমি না চেয়েও পেয়ে গেলে। বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা, আর আমার জন্য দোয়া করো। ইতি, আরিফা। আরিফার সুইসাইড নোট শুনে কান্না করতেছি। স্তব। বললাম, বিশ্বাস করেন আঙ্কেল, আমি সব কিছুই জানতাম না। আরিফা যে কখন আমাকে ভালোবাসতো এটাও জানতাম না। আমি ওকে বন্ধুর চোখে দেখতাম। বাবা, আমার মেয়েটা শেষ হয়ে গেল। ও আমাদের কথা একবারও ভাবলো না, চলে গেল দূর অজানা দেশে। বন্ধু, কান্না করিস না, যা হওয়ার হয়ে গেছে। আরিফা জানাজা পড়াতে হবে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমি তাদের মাঝখানে না আসলে হয়তোবা এটা হতো না। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। আরিয়ানকে বললাম, আমার জন্য সবকিছু হয়েছে। একদম নিজেকে দোষী ভাববে না। তুমি তো কিছুই জানতে না বা বুঝতেও পারোনি যে এমন কিছু হবে। আমি জানতাম আরিফা তোমাকে পছন্দ করতো, ভালোবাসতো, কিন্তু এমন কিছু যে করবে তা জানতাম না। এখন কান্না করে কিছু হবে না, যা হওয়ার হয়ে গেছে। সবাই মিলে আরিফের জন্য দোয়া করতে হবে। আরিফার লাশ মর্গ থেকে নেওয়া হলো। বাড়িতে এসে শেষ গোসল করানো হলো। দুপুরবেলা জোহরের দিকে দিয়ে জানাজার নামাজ আদায় করা হলো। আরিফাকে কবর দিয়ে সবাই চলে গেল। আরিফার বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছে তার জন্য। তারা কেউ ভাবতেই পারে নাই আরিফা এমন একটা কাজ করবে। আরিয়ান ও জান্নাতকে নিয়ে নিজের বাসায় চলে আসছে, কারণ জান্নাতও নিশ্চুপ হয়ে আছে। বাড়িতে ফিরে সবাই হালকা খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সারাদিন সবাই অনেক ক্লান্ত ছিল, কিন্তু আরিয়ান আর জান্নাতের চোখে ঘুম নেই। জান্নাত বলল, আরিফা এমনটা না করলেও পারতো। কি যে বলবো, কিছু বলতে পারছি না। আরিফা যে কখন আমায় ভালোবাসে সেটা আমি বুঝতেও পারিনি। আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। তুমি অনেক ক্লান্ত, ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। এসব কথা আরিয়ান জান্নাতের মাথা টিপে দিল। জান্নাত কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। সারাদিন মেয়েটা অনেক কানাকাটি করেছে, কিছুটা সময় তো নিজেকে দোষারোপ করেছে। আরিয়ানও মনে মনে অনেক কষ্ট পেয়েছে। দেখতে দেখতে প্রায় একটা বছর পার হয়ে গেল। আরিয়ান আর জান্নাত এখন সুন্দরভাবে সংসার করছে। তাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। আরিয়ান সব সময় জান্নাতের খেয়াল রাখে, অনেক বেশি কেয়ার করে। আজকে জান্নাতের ডেলিভারি। জান্নাত অনেকটা ভয়ই আছে। জান্নাত বলল, আরিয়ান, আমার না খুব ভয় হচ্ছে। একটু পরে আবার ডেলিভারি, কিন্তু কেন জানি মনে হয়েছে তোমার কাছে ফিরে আসতে পারবো না। বলবে না পাগলি, সব ঠিক হয়ে যাবে, মনে সাহস রাখো। জান্নাতকে ওটিতে নিয়ে যাওয়া হলো। আরিয়ান বসে অপেক্ষা করতেছে কোন সময় ডাক্তার বের হবে। বাড়ির সবাই অপেক্ষা করতেছে, কিন্তু আরিয়ানের ভয় হচ্ছে জান্নাতের বলা কথাটা না ঠিক হয়ে যায়। এসব ভাবছে আর আল্লাহর কাছে বারবার দোয়া করতেছে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, জান্নাত সুস্থ থাকে। প্রায় 2 ঘন্টা পর ডক্টর বের হলো। তাড়াতাড়ি ডক্টরের কাছে যেয়ে বলল, ওয়াইফ কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশির খবর, আপনার যমজ মেয়ে হয়েছে। সত্যি ডক্টর? আর আমার ওয়াইফ কেমন আছে? আপনার ওয়াইফ ভালো আছেন। কোথায় আছিস? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, আজকে সবাইকে মিষ্টি মুখ করাবো। আমি দাদু হয়েছি। আমি কি এখন দেখা করতে পারি? পারেন। আরিয়ান তাড়াতাড়ি চলে গেল জান্নাতের কেবিনে। যে দেখে জান্নাত ঘুমিয়ে আছে। জান্নাতের 2 পাশে 2টা ফুটফুটে মেয়ে শুয়ে আছে। আরিয়ান যে বাবুদের আদর করতেছে, এমন সময় জান্নাত জেগে ওঠে। জান্নাত বলে, আমাকেও তো একটু আদর করতে পারো। পাগলি, তোমার জন্য বাবা হয়েছে, তোমাকে আবার আদর করবো না তা কি হয়? আমার আদরের ভাগ বসালো আমার মেয়েটা। তোমার কি হিংসা হচ্ছে নাকি? হয়তো অনেক। তোমার জায়গা কেউ নিতে পারবে না, আর ওরা তো আমাদের ভালোবাসার রূপ, আমার 2 মেয়ে। ঠিক বলছো। জান্নাতের কপালে ভালোবাসার পরশ দিয়ে কষ্ট করে বললাম, তোমাকে অনেক বেশি ভালোবাসি।
আজ থেকে তোমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমার 2 মেয়েকেও দেখতে হবে। আমার সাথে সাথে পারবে তো? খুব পারবো মহাশয়, তুমি পাশে থাকলে সব পারবো। আমি বেশি ভালোবাসি তোমায়। আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি।